হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আজকে আমি অনেকগুলো শাড়ি ধুয়ে দিয়েছি। তো শাড়িগুলো কয়েকদিন ধরে পরা হচ্ছে, আর ধুয়ে দেওয়ার একদমই সময় হচ্ছে না। আর ঘরটাতে না একদম জামা কাপড়ের জ্যাম লেগে গেছে, তাই ভাবলাম না, শাড়িটা ধুয়ে জায়গা মতন রেখে দিই। আর অ্যাকচুয়ালি ধোয়া লেট হচ্ছিলো এই কারণে, কেননা শাড়িতে একটু রিভাইভ দিব বলে ধোয়া হচ্ছিল না। কেননা ঘরে তো আর রিভাইভ ছিল না, তাই দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, তারপরেই কিন্তু শাড়িতে দিলাম। আর রিভাইভটা শাড়িতে দিলে না, শাড়িটা না একটু মানে নতুন নতুন ভাব হয়, আর রিভাইভের সেন্টটা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তবে নতুন শাড়ির যে সেন্টটা থাকে, রিভাইভের সেন্টটা কিন্তু তাই। আর রিভাইভ দেওয়ার পরে শাড়িটা ভালোভাবে ডলে ডলে টেনে টেনে ভাঁজ করে রাখলে কিন্তু পরবর্তী যখন শাড়িটা পরবো একদম কিন্তু নতুন শাড়ির মতন লাগবে। তাই আমি কিন্তু যখনই সুতির শাড়ি ইউজ করি, আমি কিন্তু এইভাবেই ধুয়ে রেখে দিই। তো দেখো, আমার দুটো শাড়ি ধুয়ে দিয়েছি, মার একটা শাড়ি ধুয়ে দিয়েছি। তো ওই শাড়িটা তো আগে তুলে রেখেছি, এই শাড়িটা তুলে রাখা হয়নি, ওই জলটাতে একটু ভিজিয়ে রেখেছি। তো ভালোভাবে চিপে নিচ্ছি, তারপরে কিন্তু ঝেড়ে নিয়ে শুকোতে দেবো। আর যখন একদম পুরোপুরি শুকিয়ে আসবে, তারপরে কিন্তু ভালোভাবে টেনে 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 চারিপাশটা টেনে টেনে কিন্তু আমি শাড়িটাকে ভাঁজ করে রাখবো। আমি মিষ্টু, আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে, ভিডিওর শুরুতে আবারও বলে দিচ্ছি, যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি অল করে দিও। তো সবাইকে অনেক ভালোবাসা, সবাই যেভাবে আমার পাশে থাকছো, আমাকে সাপোর্ট করছো, তো প্লিজ সবাই এভাবে আমার পাশে থেকো। মাঝখানে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি বলে কিন্তু তোমরা এখন আবার আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো। তো অনেক অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি, আর তার মধ্যে বাড়িতে ছিল অনেক গেস্ট, সে কারণে আর যে কাজগুলো করবো সংসারে, সেগুলো ক্যামেরাবন্দি করা একদমই সময় হয়নি। তার চেয়েও বড়ো কথা, বাড়িতে অনেক কয়েকদিন ছিলাম না, মামা শ্বশুরের বাড়িতে পুজো ছিল, সেখানে গেছিলাম, তাই না আর কন্টিনিউ করতে পারছিলাম না। মানে ভিডিও করলেও এডিটিং করে উঠতে পারিনি, তাই আমি ভিডিও কিন্তু আপলোড করিনি। এই কারণে তোমরা আমাকে ভুলে যেও না, আবার সবাই আমার পাশে থেকো। আবার কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সো প্লিজ সবাই আমার পাশে থেকো, এটাই অনুরোধ। আর তারপরে দেখো, কাপড় শুকোতে দেওয়া শেষ, আমি কিন্তু এখনও রান্না উঠাইনি। তো স্নানের আগে আর কাপড় দেওয়া হয়নি, স্নানের আগে হালকা একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি পুজো দিয়ে এসে একটু জলখাবার খেয়ে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম। তারপরে চলে এলাম বাড়ির পেছনে, আমাদের আছে একটা লাউ গাছ। তো সেখান থেকে কয়েকটা লাউয়ের ডগা বেরিয়েছে, সেগুলো না আমি কেটে কেটে নিয়ে আসলাম। আর লাউয়ের ডগা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আলু দিয়ে কিন্তু খুব ভালো লাগে, আর গরম গরম, তবে নিরামিষেও কিন্তু খারাপ লাগে না। আর আমি এমনি আজকে কিন্তু সেইভাবেই রান্না করব, যেহেতু মামামের শরীরটা ভালো না, আর মারও না শরীরটা খুব খারাপ, তাই একদম তেল মশলা কমে এইভাবে বানিয়ে আজকে আমরা খাবো। আর সাথে কিন্তু থাকছে শুকনো মাছের চাটনি। তো শুকনো মাছের চাটনি মা আর বর কতটা খাবে জানি না, তবে আমার কিন্তু খাওয়াটা আজকে বেশ জমবে। আর মামামকে কিন্তু আমি একটা ডিম অমলেট করে দিয়েছি, কেননা ও তো আর শুকনো মাছের চাটনি খেতে পাবে না। শুকনো মাছের চাটনিটা এত টেস্ট হয়েছিল, কি বলবো তোমাদের। আমি কিন্তু বেশি কিছু করিনি, শুকনো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, আর কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা সাথে শুকনো লঙ্কা। তো সেগুলো ওখানে অ্যাড করেছি, আর একটু সর্ষের তেল, একটু লবণ। তো সব কিছু দিয়ে কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। তো খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে, আর ওই আজকে শুকনো মাছের চাটনিটা দিয়েই কিন্তু ভাতটা বেশ জমে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, তারপরে ভাবলাম বাসন কুসনগুলো একদম ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এসে রেখে দিই। আর কল পাম্প করার তো কোনো দরকার হবে না, কেননা আমি তো এই যে বালতি গামলা সব কিছুতে একদম জল আগেই ভর্তি করে রেখে দিয়েছি। ওই বারবার টিউবওয়েল পাম্প করা না একদমই ভালো লাগে না। টিউবওয়েলে তো জল থাকছে না, তবে মেকার নিয়ে আসা হয়েছিল টিউবওয়েলের, মানে ধরতে পারছে না, হয়তো নিচে কোথাও পাইপ ফুটা হয়েছে। যাই হোক, সেটাতে কিন্তু আর হাত দিচ্ছি না, আর ওভাবেই কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। তবে কিন্তু জল দিয়ে জল তোলার দরকার পড়ে না, জল কিন্তু টিউবওয়েলে থেকেই যায়, মানে একটু পাম্প করতে লাগে, জলটা না শুকিয়ে যায়। তো একটু হালকা চাপ দেওয়ার পরেই কিন্তু জল উঠে আসে। আর বারবার ওভাবে চাপ দিলে না হাতেরও ব্যথা উঠে যায়, তাই একদম
গামলাগুলোতে জল ভর্তি করে রেখে দেই। আর সারাদিনে যতটুকু জল ব্যবহার হয় যখন এগুলো শেষ হয়ে যাবে আবারও কিন্তু ভর্তি করে রেখে দেবো। তো দেখো আমার কিন্তু বাসন মাজা ধোয়া একদম মানে কমপ্লিট। আর এরপরে কিন্তু আমি চলে যাব মার ঘরটাকে একটু ক্লিন করতে। তবে রান্নাঘরটাকে একবারে ক্লিন করেই কিন্তু এই বাসনকোসন নিয়ে চলে এসছে। আর আমি কিন্তু রোজ দিনে বাসন মাজার পরে এইভাবে কিন্তু টিউবওয়েলের জল দিয়ে দিই, মানে সাইডগুলোতে। কেন বলো তো, ওই যে বাসন মাজার পরে যে এঁঠো বা সাবানের যে ফেনাগুলো থাকে সেগুলো থেকে না টিউবওয়েলের পাটটা একটু পিছলে ভাব হয়ে যায়। আর জল সার দিয়ে দিলে অত সহজে হয় না। তার থেকেও বড় কথা, এঁঠো পড়ে থাকে সাইড দিয়ে, আর দেখতে খুব বিশ্রী লাগে। তাই কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে একদম কিন্তু ক্লিন করে রাখি। তো তারপরে চলে এলাম মায়ের রুমটাকে ভালোভাবে ঝাড় দিতে। তো মায়ের রুমের ভেতরে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে কমপ্লিট করার পরে কিন্তু আমি ঘরটা এইভাবে ঝাড় দিয়ে নিলাম। তারপরে মায়ের ঘর, রান্নাঘর কমপ্লিট, সোজা চলে এলাম নিজের রুমে। তো নিজের রুমটাকে একটু ভালোভাবে ঝেড়ে মুছে নিই। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটু ভালোভাবে মুছিয়ে নিব। আর কয়েকদিন ধরে না নিচে প্লাস্টিকটাও তোলা হচ্ছে না, এই প্লাস্টিকটাতেও না একটু ধুলোবালি জমেছে। আর কয়েকদিন ধরে না প্রচণ্ড হাওয়া হচ্ছে, রৌদ্রু মানে দুপুরবেলা রৌদ্রু হচ্ছে ঠিকই, কিন্তু সকাল বা সন্ধ্যা টাইমে না খুব হাওয়া হচ্ছে। জানি না ওয়েদার কবে কখন কি হয়। আর একটু বাইরে হাওয়া হলেই না আমাদের ঘরটাতে খুব ধুলোবালি নোংরা পড়ে যায়। উপরে যে বাঁশের সিলিংটা আছে সেটা থেকে না অনেক ধুলোবালি পড়ে। তো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এখানেও অনেক ধুলোবালি পড়ে। আর যেহেতু সবসময় মোবাইল রাখি, তো ক্লিন না রাখলে না একদমই ভালো লাগে না। তো আমার ঝুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেল। তারপর আমি চলে এলাম একটু আলমারিটাকে ভালোভাবে মুছে নিতে। তো আলমারিটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু চারিদিকটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তবে উপরটা পুরোটাই হাত যায়, কিন্তু তার উপরটাতে আমি একদমই পারি না, যতটুকু পারি ততটুকু। তবে মাঝে মাঝে কিন্তু টুল নিয়ে উঠে সেটাকেও ক্লিন করি। তো যাই হোক, হালকা যা উপরে একটু ধুলোবালি ছিল সেগুলোই মুছে নিলাম ঝেড়ে মুছে। তো আমার আলমারিটা পরিষ্কার করার পরে চলে এলাম আলনাটা। তো আলনার যে বক্সটার উপরটা যে দেখতে পাচ্ছ সেটাতে না অনেক ধুলোবালি জমেছে। তাই কিন্তু নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে দেওয়ার পরে এইভাবে ভালোভাবে একদম পরিষ্কার করে নিলাম। যা ধুলোবালিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম। তবে ফাঁকা জায়গাটাতে ওই পেছন থেকে একটু ধুলোবালি পড়ে, যেহেতু টিনের ঘর ধুলোবালিতে হবেই, তাই না? তো দেখো তারপরে কিন্তু মুছে নেওয়ার পরে আমি এইভাবে কিন্তু বরের প্যান্টগুলো ভাঁজ করে রাখছি। তবে ওর প্যান্টগুলো কিন্তু আমি এভাবে একদম নিচের তাকটাতে রেখে দিই, যাতে ওর নিতে সুবিধা হয় আর অন্যান্য জামা কাপড় যেন এলোমেলো না হয়। তো দেখো আমার আলমারি কিন্তু খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেল। এবার চলে এলাম সোজা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। তবে আলনার যে উপরের কাপড়গুলো আছে সেগুলো কিন্তু একদমই এলোমেলো হয়নি। আর আমি যেভাবে গুছিয়ে রাখি সেভাবে রাখলে কিন্তু অত সহজেই এলোমেলো হবে না। যেহেতু দৈনন্দিন কিন্তু আমরা মানে আলনার জামা কাপড় ইউজ করেই থাকি। আর এইভাবে ভাঁজ করে রাখলে না দৈনন্দিন ইউজ করার পরেও কিন্তু এলোমেলো হওয়ার চান্সটা খুবই কম থাকে। তারপরে চলে এলাম আমার এই ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে ক্লিন করতে। আর ড্রেসিং টেবিলের আয়নাটা যদি ক্লিন না থাকে না, মুখ দেখতে একদম ভালো লাগে না। তাই কিন্তু আমি ড্রেসিংয়ের আয়নাটা এইভাবে প্রতিদিন ক্লিন করে রাখি। তবে আয়নাতে মুখ দেখতে কার না ভালো লাগে, তাই না? আয়নাতে মুখ দেখতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আয়নাটা ক্লিন থাকলে দেখতেও বেশ ভালো লাগে। তো তারপরে ঝুড়িতে থাকা যে ক্রিমগুলো আছে এগুলো না এলোমেলো হয়ে আছে, কি বলবো, যেখানে যেটা দেওয়া হয় সেখানে সেটা রেখে দেওয়া হয়। আর যখন কোথাও যাই বা দেই ক্রিম, তখন না হাতের নাগালে খুঁজে পাওয়া যায় না। আর আমি কিন্তু প্রতিদিনই এইভাবে কিন্তু ভালোভাবে ক্লিন করে জায়গা মতন জিনিস রেখে দিই, যাতে হাতের নাগালে পাওয়া যায়। তারপরে কিন্তু এলোমেলো হতে 1 সেকেন্ডও সময় লাগে না। তারপরে কিন্তু এখানে ফুলদানিটাও একটু ঝেড়ে ঠেড়ে রেখে দিলাম। তবে বেশি একটা ধুলোবালি হয়নি দেখলাম, তাই হালকা মুছে নিয়ে একটু ফু দিয়ে রেখে দিলাম। আর তারপরে চলে এলাম ঘরটাকে একটু ভালোভাবে ঝাড় দিতে, কেননা ঘরের যে আসবাবপত্রগুলোর যে ধুলোবালিগুলো আছে সেগুলো তো মেঝেতে পড়ে আছে। আর ঝাড় না দিলে মেঝেতে হাঁটতে একদম ভালো লাগে না। তবে আমি কিন্তু প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার সময় শোকেসের নিচ বলো মানে খাটের নিচ বলো, আমার যতদূর হাত যায় সবগুলোই কিন্তু আমি ভালোভাবে ঝাড় দিয়ে একদম ধুলোবালি কিন্তু বের করে নিই। তবে আমি যেহেতু প্রতিদিন ঝাড় দিই, তাই না সেগুলোর নিচে আর বেশি একটা ধুলোবালি জমেনি। আর এইভাবে ঝাড় দেওয়ার পরে কিন্তু আমার যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু ঘরে নিয়ে এসে খুব ভালোভাবে টেনে টেনে ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আর কাপড় ভাঁজ করা হয়ে গেলে একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে কিন্তু সোজা চলে যাব ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে। তো আমি কিন্তু সন্ধ্যাবাতি দেওয়ার পরে কিভাবে আমাদের ঘরের উপরে যে
ঠাকুরের ফটোগুলো আছে সেগুলোতে আমি যেভাবে ধুনো দেখাই আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।